জি ভাই, কাজ হয়ে যাবে। অবস্থানটা হৃদের গুলশানের বাড়িতে। এখানে হৃদের একার অত বসবাস বডিগার্ড ও বেশ কিছু ছেলেদের নিয়ে। আসিফ হৃদের কথা মতো হাফিজ সাহেবকে রাজশাহী থেকে ঢাকা এনেছে দেখা করাতে। এতে করে হাফিজ সাহেব বেশ ইতস্তত। হৃদ খানের মতো লোক হঠাৎ ওনাকে কেন ডাকবে, এই ভেবে তিনি অনেকটা চিন্তিতও বটে। তবে আসিফকেও তিনি এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল ওনাকে কেন ডেকেছে হৃদ খান। উত্তরে আসিফ তেমন কিছুই বলেনি, শুধু জানিয়েছে ভাই আপনার সাথে কথা বলতে চাই এজন্য। ব্যাস। তারপর থেকেই উনি খানিকটা চিন্তা, হঠাৎ ওনাকে কেন জরুরি তলব দিল। রিদ খানের মতো মানুষ নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এমনি এমনিই তো আর ওনার মতন একজন মানুষ ডেকে গোপনীয়ভাবে কথা বলতে চাইবে না রিদ খান। হাফেজ সাহেব চিন্তিত মুখে আসিফের পেছন পেছন হৃদের বাড়িতে ঢুকলো। বড় লোকের বিশাল কারবার, সেটা উনি হৃদের বাড়ি দেখে বুঝলো। শৌখিন মানুষগুলোর সক্ষতাটা তাদের বাড়ি দিয়ে বোঝার আর একটা উপায়। হাফেজ সাহেব মাথা তুলে আশেপাশে তাকিয়ে বাড়ির পরিবেশ দেখতে দেখতে বাসার ভেতরে ঢুকলো। এই বাড়িতে কোনো মেয়ে মানুষ দেখলো না উনি, তবে বেশ কিছু ছেলেদের চোখে পড়ল। তিনি বুঝতে পারল রাজনৈতিক কারণে এসব ছেলেরা হৃদ খানের পেছনে কাজ করে, আর আসিফ তার খাস লোক। হাফেজ সাহেব আসিফের পিছন পিছন যেতে যেতে আবারও একবার বাড়ির আশেপাশে তাকিয়ে হৃদ খানের পরিবারকে খুঁজল, বিশেষ করে হৃদের বউকে, কারণ হৃদ খানের বিয়েটা তাদের বাড়ি থেকেই হয়েছিল। ওনার বাবা দিয়েছিলেন। এতদিনে নিশ্চয়ই হৃদ খানের সন্তান হয়ে গেছে। হওয়ার কথা, বিয়ে তো হয়েছে অনেক দিন হলো, প্রায় 2 বছরের কাছাকাছি। তিনি আশেপাশে থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আসিফের দিকে। আসিফকে পিছন ডেকে হৃদ খানের পরিবার বউয়ের কথা জিজ্ঞাসা করবে কিনা এই নিয়ে খানিকটা দ্বিধায় পড়ল। নেতাদের বউয়ের কথা জিজ্ঞাসা করলে যদি তারা রেগে যায়, এই ভয়ে চুপ হয়ে গেলেন তিনি। শুধু আসিফকে অনুসরণ করে ড্রয়িং রুম অবধি গেল। সেখানেও বেশ কিছু ছেলেরা বসে আছে হাতে পেপার কালেকশন নিয়ে, হয়তো কিছুর তথ্য জোগাড় করছে তারা। আসিফকে দেখতে পেয়ে তারা সালাম দিল। আসিফ সালামের উত্তর দিয়ে তাদেরকে বাহিরে যেতে বলে হাফেজ সাহেবকে একা ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে গেল সিঁড়ি ধরে দোতলা হৃদের রুমে। হালকা চাপানো দরজাটা ঠেলে রুমে প্রবেশ করতেই দেখলো হৃদ সোফায় বসে ল্যাপটপে কি যেন টাইপিং করছে, কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে বলতে। আসিফ রুমে প্রবেশ করে চুপচাপ গিয়ে একপাশে দাঁড়িয়ে রইল যতক্ষণ না পর্যন্ত হৃদের ফোন আলাপ শেষ হচ্ছে ততক্ষণ। হৃদের ফোন আলাপ শেষ হতেই সুযোগ বুঝে আসিফ হৃদের দৃষ্টি আকর্ষণ করতে বলে উঠল, ভাই হাফেজ সাহেবকে নিয়ে এসেছি, উনি নিচে বসে আছে। হৃদ কান থেকে সাদা ব্লুটুথ খুলে টেবিলের উপর রাখতে রাখতে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। এক হাত এখনো তার ল্যাপটপের উপরেই। আসিফের কথার উত্তরে বলল, ওনাকে উপরে নিয়ে আয়। আসিফ বলল, ভাই নিচে আউট মানুষ নাই, আমি সবাই বাগানে বসতে বলেছি, কথা বলতে সমস্যা হবে না। আসিফের কথা উত্তরে হৃদ তেমন কিছু বলল না, শুধু হাত দিয়ে ল্যাপটপের শাটার বন্ধ করতে করতে বলল, তুই যা, আমি আসছি। জি ভাই। আসিফ নিচে এসে হাফেজ সাহেব সাথে গুটি কয়েক মিনিট অপেক্ষা করতেই হৃদ গম্ভীর মুখে নিচে নেমে আসলো। গায়ে ফর্মাল রেঞ্জ, কালো টি শার্ট সাথে কালো ট্রাউজার, যেমনটা সে রোজ পরে থাকে তেমনই। হৃদ হাফেজ সাহেব মুখোমুখি হতেই উঠে দাঁড়ান তিনি। হৃদকে সালাম নিতেই হৃদ সালামের উত্তর দিয়ে ওনাকে বসতে বলে সেও বসে যায়। দুজনেই মুখোমুখি সোফায় বসা। আসিফ হৃদের পাশে দাঁড়ানো। থমথমে পরিবেশে হাফেজ সাহেব বেশ ইতস্তত করলো হৃদের সাথে কথা বলতে। হৃদ ওনার ভাব ভঙ্গিমা বুঝে সোজা সাপটা বলতে শুরু করলো, ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সোজা পয়েন্টে আসি। আপনাকে বিশেষ প্রয়োজনে ডাকা হয়েছে এখানে। আপনি হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমার লোক আপনার বাসায় কেন গিয়েছিল। হৃদ কথাটা বলেন দৃষ্টি তুলে হাফিজ সাহেবের দিকে তাকাতেই তিনি হতবাক হয়ে মাথা নাড়িয়ে না বোঝান। এর মানে তিনি জানেন না। হৃদ খানিকটা কপাল কুঁচকে ওনার দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে আসিফের দিকে তাকাতেই আসিফ দ্রুত বলে ওঠে, ভাই উনি তো বাসায় ছিল না, রাজশাহী ছিল, হয়তো ওনার পরিবার আমার কথা জানায়নি। হৃদ বিরক্তি কপালের ভাঁজ আরো দৃঢ় হয় যখন হাফেজ সাহেব আসিফের কথায় সম্মতি জানায়। সে তার বউকে সিরিয়াস খুঁজছে, অথচ এখানে সবার ঢিলামিটা পছন্দ হচ্ছে না। হৃদ যে তার বউকে খোঁজা নিয়ে সিরিয়াস, সেটা কি কেউ বুঝতে পারছে না? নাকি হৃদের মধ্যে সিরিয়াসনেস ভাসে না এই বিষয়ে? হৃদের বিরক্তি রেশ কাটাতে সোজাসাপটা বলে ওঠে, আপনার হয়তো মনে আছে
আপনার বাবা আমার বিয়ে আপনাদের বাড়িতে দিয়েছিল, কিন্তু কার সাথে দিয়েছিল সেটা জানতে চাই। সোজাসাপটা বলতে গেলে মেয়েটার পরিচয় বা খোঁজ চাই। হৃদের কথায় আকাশ থেকে পড়লো এমন অবস্থা হলো হাফেজ সাহেবের। তিনি হতবাক বুদ্ধি নিয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। মোট কথা এই মুহূর্তে তিনি হৃদের কথাগুলো হজম করতে পারছে না, কারণ ওনাদের জানা মতে হৃদ খানের সাথে থাকা মেয়েটি হৃদের প্রেমিকা হবে বলেই ওনার বাবা কাজী মোল্লা সাহেব সেদিন রাতে তাদের বিয়ে দিয়েছিল। কিন্তু এখন বলছে মেয়েটি হৃদ খান চিনি না, তার পরিচয় হাফিজ সাহেবের কাছে চাইছে। এখন হাফিজ সাহেব সেই মেয়েকে পাবে কোথায় যার সাথে হৃদ খানের বিয়ে হয়েছিল? সেই মেয়েকে তো তিনিও চিনেন না। হৃদ খানের সাথে প্রথম এবং লাস্ট দেখেছিল, তাও ঝড় তুফানের রাতে। এখন এই যদি হৃদ খানকে বলাতে রেগে যায় তো? হাফিজ সাহেব বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে মৃদু ঘামতে লাগলো এসির নিচে বসেও। এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন সেদিন রাতে ওনার বাবা আসলে কি ভুলটাই না করেছিল অপরিচিত দুজন মানুষকে বিয়ে দিয়ে। ওনার বাবাই কি করতেন? তিনি একজন ধর্মগ্রন্থী মানুষ, অশ্লীল চলাফেরা ওনার পছন্দ না। তারপর আবার হৃদ খানও সেই মেয়েটির অবস্থাও ছিল বিধ্বস্ত। ওনারা কেন সেদিন রাতে যে কেউ তাদের দেখতে একই ভুল করত? হাফিজ সাহেব অনেকটা অসহায় বোধ করে মুখ তুলে তাকালো হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। হৃদ উত্তরের আশায় ওনার দিকে তাকিয়ে আছে হালকা কপাল কুঁচকে। হাফিজ সাহেব হাঁসফাঁস করে বলল, আপনাকে নিয়ে সেদিন রাতে যে মেয়েটি এসেছিল আমাদের বাসায় সাহায্যের জন্য, তাকে আমি বা আমার পরিবারের অন্য কেউ কখনো দেখেনি বা চিনি না। আমার বাবা মেয়েটিকে আপনার প্রেমিকা ভেবেই সেদিন রাতে বিয়েটা দিয়েছিল, তাই সেই মেয়েটির কোনো পরিচয় আমাদের কাছে নেই। হাফিজ সাহেবের সহজ সরল কথায় মেজাজ খারাপ হলো হৃদের। সে তিরতির মেজাজে দাঁত চেপে বলল, ভাত খেয়ে বয়স বাড়িয়েছেন নাকি ঘাস চিবিয়ে? পরিচয় না নিয়েই দুজন অপরিচিত মানুষকে বিয়ে দিয়ে দিলেন, আর এখন বলছেন পরিচয় দিতে পারবেন না। মূর্খতা একটা লিমিট থাকে। হৃদের রাগের অসহায়ত্ব প্রকাশ করলো হাফিজ সাহেব। তিনি এখন বুঝতে পারছেন সত্যিই সেদিন রাতে কতটা ভুল করেছিল দুজন অসহায় মানুষদের হঠাৎ বিয়ে দিয়ে। অপরিচিত মেয়েটি অবশ্য বারবার কেঁদে কেঁদে ওনাকে বলেছিল যে হৃদ খানকে সে চেনে না, কিন্তু তিনি বিশ্বাস করেননি। অথচ আজ ভীষণ অপরাধ বোধতাই ভুগছে। ওনার কাছে কাবিননামা কাগজটিও নেই যে মেয়েটির তথ্য জোগাড় করে হৃদ খানকে দিবে, তার বউকে খুঁজে বের করার। ভয়ঙ্কর আগুনে ওনার বাবা সহ সকল কাগজপত্র পুড়ে ছাই নিঃস্ব তিনি। হাফিজ সাহেব অন্তত অনুতপ্তের সাথে মাথা তুলে হৃদের দিকে তাকিয়ে অপরাধী গলায় বলতে চাইল, আসলে আমরা হৃদ বাধা দিয়ে পুনরায় মেজাজ দেখিয়ে বলল, আসলে কি কতটা মূর্খতা কাজ করেছেন আপনারা সেটা বলবেন? হৃদের চেহারার রং বদল হতে দেখে পাশ থেকে দ্রুততার সঙ্গে মুখ খুলল আসিফ। সে হাফিজ সাহেবকে সহজ প্রশ্ন করে বলল, আচ্ছা, বিগত দিনের মধ্যে ভাবি বা তার পরিবার থেকে কেউ এসেছিল আপনাদের বাড়িতে হৃদ ভাইয়ের খোঁজ করতে? হাফিজ সাহেব হৃদের থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। ধীরস্থে মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে আসিফের প্রশ্নের উত্তরে বলল, না আসেনি। ও আচ্ছা, এমনিতে ভাবের কোনো পরিচয় দিতে পারবেন বা বলতে পারবেন ভাবি দেখতে কেমন ছিল? তাহলে আমার আর্টিস্টম্যান দিয়ে ভাবের একটা ছবি আঁকিয়ে রাখবো খোঁজার সুবিধার্থে। হাফিজ সাহেব এবার ভীষণ দ্বিধায় পড়ল। তিনি সত্যি সেদিন রাতের মেয়েটিকে এত লক্ষ্য করেনি। হুজুর মানুষ হয়ে আরেকজনের বউকে লক্ষ্য করাটাও পাপ। তাই তিনি যতটুকু দেখেছিল এখন সেই চেহারাটা তেমন মনে নেই। ওই আদো আদো হালকা মনে আছে ছোট একটা মেয়ে ছিল, লাল হিজাব আর শাড়ি পরা, ডান চোখের ভেতর ছোট্ট একটা তেল ছিল। মেয়েটি কাদার সময় লক্ষ্য করেছিল, ব্যাস এতটুকুই। আমি হুজুর মানুষ, তাই মেয়েটিকে তেমন লক্ষ্য করিনি। তবে যতটা দেখেছিলাম এতদিনে মেয়েটির চেহারা ভুলে গেছি। শুধু মনে আছে স্বল্প বয়সী শাড়ি আর লাল হিজাব পরা একটা মেয়ে ছিল, দেখতেও মাশাল্লাহ। ডান চোখে মনি পাশে ছোট একটা তিল ছিল, কিন্তু চেহারার গঠন বর্ণনা করার মতো মুহূর্তে আমি তেমন কিছুই আর মনে নেই স্যার। হৃদের বদলতে চেহারাটা ধীরে ধীরে শান্ত হয়ে আসলো হাফিজ সাহেবের কথা শুনে। হৃদ জানে যে নিজ থেকে লুকায় তাকে খুঁজে বের করা মুশকিল। তার অচেনা বউও তাই, ধরা দিবে না বলেই গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে আছে কে জানে। হৃদ মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে গা ছেড়ে সোফায় মাথা ঠেকিয়ে বসলো। দায়সারা ভাব নিয়ে বলল, বুঝলেন হাফেজ সাহেব, অচেনা বউটা আজকাল আমার মাথা ব্যথা থেকে বুক ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
তাকে যত খোঁজার চেষ্টা করছি সে ততই হারিয়ে যাচ্ছে। আসলে বেয়াদব বউয়ের পাল্লায় পড়েছি, বুঝতে পারছেন? বিয়েটা করেই সে গায়েব। এখন কি করি বলুন তো? অপরাধী হাফেজ সাহেব হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। ওনার বলার বা করার মতো কিছুই নেই আপাতত। মায়া এক বুক হতাশা নিয়ে 15 দিনের মতো বাড়িতে থেকে সুস্থ হয়ে চট্টগ্রাম শহরে ফিরেছিল আরও 15 দিন আগে। তারপর থেকেই মায়াদের রেগুলার কলেজ, কোচিং সবই চলছে। রোজকার রুটিন মাফিক পড়াশোনার কাজটাও চলছে। বলতে গেলে সময়ের কাজ নিজ গতিতেই চলছিল। কিন্তু থেমেছিল মায়ার বিষণ্ণ মনের অবস্থাটা। অচেনা এক স্বামীর জন্যে যেন প্রতিনিয়ত একটু একটু করে ছটফট করে তাকে চেনার আশায়। লোকটা দেখতে কেমন হতে পারে সেই চিন্তা করতে করতে একটা কাল্পনিক চিত্রও এঁকে ফেলেছি আমি মনে মনে। অচেনা স্বামীকে নিয়ে সারাক্ষণ চিন্তা করতে করতে লোকটার প্রতি কেমন যেন অদৃশ্য টান অনুভব করি আজকাল। বলতে গেলে আমার মনে ছোট একটা ঘর তৈরি হয়েছে লোকটার জন্য, যাকে খুঁজে পাওয়া আমার সাধ্যের বাইরে। সেদিন নরসিংদী থেকে সবাই হতাশ হয়ে ফিরলেও আমি ফিরেছিলাম অসুস্থ মন নিয়ে তীব্র কষ্টের। অচেনা লোকটাকে খোঁজার শেষ আশাটুকুও আর রইল না। বহু কষ্টে কাজী বাড়ির খোঁজ পেলেও আমার স্বামীর ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। খালি হাতে ফিরেছিলাম সবাই নরসিংদী থেকে। তবে আসার সময় হাফেজ সাহেবের ফোন নাম্বার নিয়ে এসেছিল ওনার ছেলে সুমন থেকে। কারণ হাফেজ সাহেবের সাথে কথা বলে মায়ার স্বামীর পরিচয় জানবে বলে তাই। সেদিন নরসিংদী থেকে ফেরার পর মায়ার আবার ধুম বাঁধিয়ে জ্বর উঠল। পুরো 2 দিন অসুস্থ ছিল গায়ের তীব্র জ্বরে। তবে মায়ার অসুস্থতাটা শরীর থেকে মনের বেশি ছিল। 3য় দিনের মাথায় মায়ার সকল বান্ধবীরা আবারও হাজির হয়। তাদের বাড়িতে মায়ার অসুস্থতা বাহানা দিয়ে দেখতে আসে। তারপর পঞ্চবান্ধবী মিলে রুমের দরজা বন্ধ করে ফোন দিল হাফেজ সাহেবের ফোনে। উদ্দেশ্য ছিল মায়ার স্বামীর খোঁজ করা। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় তাই হলো। সেদিন থেকে আজ পর্যন্ত হাফেজ সাহেবের ফোনটা মায়ারা বন্ধ পাচ্ছে। প্রতিবারই নট রিচেবল বলছে ফোনের উপাস থেকে। নরসিংদীর ঘটনার পর থেকে আজ প্রায় 15 দিন গেল। এই 15 দিনে না হলেও মায়া কয়েকশো বার ফোন লাগিয়েছে হাফেজ সাহেবের ফোনে, কিন্তু প্রতিবারই একই কথা, নট রিচেবল। এই যে এখনো তাই বলছে। বুক ভারী তীব্র কষ্টে মায়ার মাঝে মধ্যে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে। এমনটা কেন করে তাও বোঝে না মায়া। এমন না যে স্বামীকে আমার খুব প্রয়োজন বা তাকে ভালোবাসি আমি, এমন কিছুই না। তারপরেও লোকটাকে খুঁজে না পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই আমার কষ্ট হয়। মানুষ বলে না যে জিনিস কষ্ট করে অর্জন করতে হয় তার কদর থাকে দীর্ঘদিন, চিরস্থায়ী। আমার ক্ষেত্রেও পাওয়ার কষ্টটা ধীরে ধীরে তাকে আমার অস্তিত্বের সাথে বিচরণ করাচ্ছে। সে কেমন হবে জানি না, হয়তো জুয়ের কথা মতো নেশাখোর খারাপ লোকও হতে পারে। তবে দিন যত যাচ্ছে তাকে না দেখে ততই যেন আরো বেশি মিস করছি। আমার এমনটা হচ্ছে তাকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা থেকে। দীর্ঘশ্বাস ফেলে হাতের মুঠোয় চেপে ধরা ফোনটিতে আরও একবার ডায়াল করলো হাফেজ সাহেবের নাম্বারে। বরাবরের মতোই ফোনের ওপাশের মহিলাটি একই কথা বলতেই বুক ছিঁড়ে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো মায়ার কষ্টে। জুই আয়নার সম্মুখে থেকে নিজের হিজাব মাথায় বাঁধতে বাঁধতে চোখ উঠিয়ে আয়নায় দিয়ে মায়ার দিকে তাকাতে দুজনের চোখাচোখি হয়ে গেল। জুই মায়ার বিষণ্ণ চেহারাটা দেখে মনের অবস্থা বুঝতে পেরে আয়না দিয়ে তাকিয়ে বলল, ফোন যাচ্ছে না হাফেজ সাহেবের নাম্বারে? না। ও। জুই পুনরায় মায়াকে আর কিছুই জিজ্ঞাসা করলো না, বরং নিজের হিজাব মাথায় মনোযোগী হলো। কারণ এখানে বলার মতো কিছুই নেই। হাফেজ সাহেবকে রোজই কল দেওয়া হয়। জুই রোজ একবার করে হাফেজ সাহেবকে কল করলেও মায়া লুকিয়ে 100 বারের উপরে দেয়। জুই নিজের কাছে মনোযোগ হলো আর মায়া কল করাতে মনোযোগ হলো। কারণ আর কিছুক্ষণ পরে মায়া আর জুই আরিফের সাথে চট্টগ্রামের বিশেষ মেজবান খেতে যাবে ভাইয়ার এক বড় ভাইয়ের বাসায়। মায়াদের কোচিং সেন্টারের সকল স্যাররাও যাচ্ছে সেই বড় ভাইয়ের বাসায়। তবে আরিফ মায়া আর জুইকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, কারণ আরিফের সেই বড় ভাইয়ের পরিবার থেকে নাকি তাদের দুজনকেও নিয়ে যাওয়ার দাওয়াত এসেছে। মায়া জানে না আরিফের সেই ভাইয়ার বড় ভাই কে, আর না জানতে চায়। তবে মায়া যতটা আরিফকে জানে, আরিফ কখনো তার ফ্রেন্ডের বাসায় বোনদের নিয়ে যাওয়াটা পছন্দ করে না। বন্ধুদের আলাদা রাখে বোনদের কাছ থেকে। আরিফের সকল বন্ধুত্ব বাসার বাহিরের হয়, তাদের সামনে নয়। কিন্তু এবার কেন আরিফ তার বড় ভাইয়ের পরিবারের কথায় তাদের নিয়ে
নিয়ে যাচ্ছে তাও জানে না। মাথায় এমনিতেই স্বামীর চিন্তা লেগে আছে, সেখানে নতুন চিন্তা ঢুকাতে চায় না বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও হাফেজ সাহেবের নাম্বারে কল লাগিয়ে জুইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা জুই, তোর কি মনে হয় সুমন নামক ছেলেটা ওর বাবার নাম্বার আমাদের ভুল দেবে? মায়ার কথায় জুই হিজাবের ভিতর পিন সেট করতে করতে আয়না দিয়ে তাকিয়ে বলল, মনে হয় না ছেলেটি এমন কাজ করবে। প্রথমত ছেলেটা সত্যি সত্যি আমাদের হেল্প করতে চাচ্ছিল, এজন্য দেখলি না সে নিজেই তার বাবার নাম্বার দিয়েছে আমাদের। তাহলে ওর বাবার নাম্বারটা বন্ধ কেন বলছে? কল যাচ্ছে না কেন? মায়ার অসন্তুষ্টি কথায় হাত থেমে যায় জুয়ের। কপাল কুঁচকে ঘাড় ঘুরিয়ে সরাসরি তাকালো মায়ার দিকে সন্দেহভাজক দৃষ্টিতে। তুই কি কোনো কারণে তোর অচেনা স্বামীর জন্য অস্থির হচ্ছিস ঋতু? মিস করছিস লোকটাকে? জুয়ের প্রশ্নে খানিকটা হাঁসফাঁস করলো মায়া। সত্যি বলতে মায়ার কাছে এই প্রশ্নের উত্তরে নেই আপাতত। লোকটাকে মিস করছি এটা সত্য, তবে জুইকে বললেও রেগে যাবে, এজন্য মিথ্যা বলল। না। মায়ার কথা জুয়ের বিশ্বাস হলো, তাই দ্বিতীয়বার আর প্রশ্ন করলো না, বরং প্রসঙ্গ পাল্টিয়ে জিজ্ঞাসা করে বলল, যেভাবে আছিস সেভাবেই যাবি নাকি হিজাব পরবি? মায়া হাতের ফোনটা বিছানায় রাখতে রাখতে বলল, হিসাব করব। এদিকে আয়, আমি করে দিচ্ছি। চট্টগ্রামের মেজবান নাকি স্পেশাল হয়। সত্যি আজ নিজের চোখে দেখলাম। আমার জীবনেই প্রথম ছিল চট্টগ্রামের কোনো মেজবানে আসা, তাও চট্টগ্রাম আসনের মন্ত্রীর বাসায়। উফ, বুঝতে পারছেন আমি কোথায় এসে পড়েছি? ঘুরে ফিরে রিদ খানের দাদার বাড়ি চলে আসলাম। আমি কল্পনাতেও ভাবতে পারিনি আরিফ ভাইয়া আমাদের রিদ খানের বাপ দাদার বাড়িতে নিয়ে আসবে মেজবান খেতে। যদি জানতাম তাহলে আমি কখনোই আসতাম না, একদম নিষেধ করে দিতাম যাব না বলে। কিন্তু ফাটা কপাল আমার, এখানে এসেও প্রথমে বুঝিনি এটা যে রিদ খানের বাবার বাড়ি। এটা যে রিতদের বাড়ি এটা মায়া বুঝেছে কখন জানেন? যখন রিত খানের বাপদাদার দেখলো, তখন ভেবেছিল হয়তো তাদের মতো ওনারাও এখানে ইনভাইট ছিল, কিন্তু পরে যখন দেখলো এই অনুষ্ঠানের সকল মানুষজনই আগে ওনাদের সাথে দেখা করে ভিতরে যাচ্ছে আর বাহিরে আসছে, তখনই মায়ার সন্দেহ হলো। কিন্তু পরে যখন দেখলো আরিফ তাদের নিয়ে আগে আসিফ নামক লোকটার সাথে দেখা করলো, তখনই তো মায়ার মাথায় আকাশ ভাঙলো। বুঝতে পারলো আসিফ নামক রিদের খানের বডিগার্ড লোকটাই মায়াদের ইনভাইট করেছিল এখানে আসতে, এবং এখানে আসার পর আরিফকে বলল তাদের নিয়ে ভিতরে যেয়ে বসতে। ইস, কি বিভ্রান্তিকর অবস্থা! যে রিদ খান আমাকে 1 মাস আগে অপমান করে শাসিয়েছিল তার সামনে না পড়তে, ভাগ্যের ফেরে আজ আমি সেই রিদ খানের বাড়িতে এসে বসে আছি। না জানি আবার কখন এই লোকটার সামনে পড়ে যায়। আসিফ যখন এই অনুষ্ঠানে আছে, তার মানে রিদ খানও আমার আশেপাশে কোথাও আছে। এবার আল্লাহ আল্লাহ করে ওনার সামনে না পড়লেই বাঁচি। ভরপুর মানুষের মধ্যে মায়া আশেপাশে তাকিয়ে রিদ খানকে খোঁজার চেষ্টা করলো, অস্বস্তিতে পড়ে। এই মুহূর্তে রিদের সামনে পড়লে খুবই বাজে পরিস্থিতি তৈরি হবে তার জন্য। যে লোকটা মায়াকে অপমানিত করেছিল আজ তার বাসায় খেতে হবে জেনে সেটা অবশ্যই মায়ার জন্য লজ্জাজনক। মায়া পরিস্থিতি বুঝে আশেপাশে তাকিয়ে বোঝালো এত মানুষজনের ভিড়ে তাকে খোঁজা পাওয়ার রিদ খানের জন্য অসম্ভব। চট্টগ্রামে টাকা পয়সাওয়ালা মানুষজনের অনুষ্ঠানে আসলে এই একটা সুবিধা, তারা ব্যাপক সমারোহ মানুষের আয়োজন করে। এত মানুষের ভিড়ে নির্দিষ্ট একটা মানুষকে খোঁজা মুশকিল, এজন্য মায়াও খানিকটা নিশ্চিত হলো রিদ খান তাকে এই ভরপুর 1-2 হাজার মানুষের ভিড়ে দেখবে না বলে। তারপরও নিজের সেফটির জন্য মুখে মাস্ক লাগিয়ে দিল। বলা তো আর যায় না, যদি রিদ খানের সামনে পড়ে যায় তো। এখানকার অনুষ্ঠানে এসে বুঝলাম আমার কোচিং সেন্টারের স্যাররা শুধু একা আসেনি। আমাদের কলেজে প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে সকল ডিপার্টমেন্টের স্যার ম্যামরাই এসছেন, সাথে কিছু সিনিয়র ছাত্রছাত্রীদের নিয়ে। যাই হোক, মায়া জুয়ের সাথে রিদ খানের বাড়ির একপাশে পুকুর ঘাটে দাঁড়িয়ে রইল, কারণ এই পাশটাই মেয়েদের জন্য বসার জায়গায় করা আছে তাই। আর বাড়ির অন্য পাশটাই ছেলেদের আসা যাওয়ার রাস্তা। আরিফও সেদিকে আছে কোচিংয়ের স্যারদের সাথে দাঁড়িয়ে, আর মায়াকে চিঠি দেওয়া রিফাতকে দেখলো আরিফের সাথে দাঁড়িয়ে কথা বলছে। মোট কথা কেউ বাদ যায়নি এই মেজবানে আসা থেকে। হয়তো সবাইকে দাওয়াত করেছেন রিদরা, কিন্তু তাদের কেন আসিফ নামক লোকটা দাওয়াত করলো? তাদেরকে তো আসিফ লোকটা তেমন চেনেও না, কখনো কথা হয়নি তাদের। তারপরও তাদের কিসের ভিত্তিতে দাওয়াত করলো সেটাই বুঝলো না এখনো। মায়ার ভাবনার মাঝে
হঠাৎ একটা মোটা তাজা ছেলে এগিয়ে আসলো তাদের দিকে। সব মেয়েদের উদ্দেশ্য করে জানালো সবাই খাবার প্যান্ডেলের দিকে যেতে। সবাই উঠে দাঁড়ালো, সাথে মায়াও গেল মেয়েদের জন্য বরাদ্দ করা আলাদা প্যান্ডেলে। জুই আর মায়া পাশাপাশি বসলো। মায়াদের টেবিলে আরো 7-8 জনের মতো মেয়ে মহিলা মিলিয়ে বসলো। একের পর এক ওয়েটার এসে তাদের টেবিল ভর্তি খাবার দিয়ে যাচ্ছে। প্লেট নিয়ে সবাই খেতেও শুরু করে দিয়েছে, অথচ মায়া না মাস্ক খুলছে আর না খাওয়া শুরু করছে। শুধু ঘাপটি মেরে বসে রইল চেয়ারে। তার কারণ একটাই, রিদ খানের বাসায় কিচ্ছু খাবে না সে। লোকটা আমাকে আগের বার অপমানিত করেছিল, সেজন্য আমার আত্মসম্মান এতটাও ছোট নয় যে একজন অপরিচিত লোকের অপমান সয়ে তার বাসায় খেতে বসে যাব। জুই থেকে শুরু করে তাদের টেবিলে বসা সব মহিলা পর্যন্ত মায়াকে খাওয়ার আদেশ দিচ্ছে বারবার। ওয়েটার ভাইগুলাও বারবার এসে তার প্লেটের খাবার তুলে দিচ্ছে আর বিনীত সহিত বলছে খাওয়ার জন্য। মায়া বরাবরই সবাইকে বলছে সে খাবে না, শরীর খারাপ লাগছে, আর জুইকে বাহানা দিল পেট খারাপের কথা বলে। টেবিলে বসা সবাই খেলো, শুধু মায়া ছাড়া। একটার সময় জুইয়ের খাওয়া শেষ হতেই ওকে নিয়ে বের হলো প্যান্ডেলের ভিতর থেকে। আরিফকে খুঁজে আশেপাশে কোথাও নেই বুঝলো, ওরা বোধহয় খাওয়ার প্যান্ডেলে আছে। মায়া আর মাথা ঘামালো না, জুইকে নিয়ে সেই পুকুর ঘাটেই বসলো। আশ্চর্যজনকভাবে মায়া এখনো রিদ খানকে দেখলো না আশেপাশে কোথাও। লোকটাকে কি আজ নিজের বাড়িতে আসেনি নাকি? অবশ্য যে তেরা মানুষ না আসাটাও অস্বাভাবিক কিছু না। এদিকে ক্ষুধায় সত্যি সত্যি পেট শব্দ করে গুড়গুড় করছে আমার, সেই সাথে ফ্রিতে মাথাও ঘোরাচ্ছে গরমে। মায়ার বেশিক্ষণ ক্ষুধা সহ্য হয় না বলেই মাথা ব্যথা উঠে যায়। মায়ার অবস্থা যখন নাজেহাল, তখনই হুট করে কোথা থেকে রিফাত এসে বসলো মায়াদের পাশে বেশ হাসি মুখে। রিফাতের হাতে ছিল একটা ঠান্ডা পানির বোতল। মায়া প্রথমে রিফাতের সাথে কথা বলতে চায়নি, কিন্তু পানির বোতলটা দেখে আর কথা না বলে থাকতে পারলো না। পানির তৃষ্ণাটা পেয়েছিল অনেক, তাই রিফাতের থেকে পানির বোতলটা চেয়ে নিয়ে মাস্ক খুলে ঢকঢক করে কয়েক ঢোক গিলে গলা ভিজিয়ে নিল। এবার পেটে ক্ষুধা সাময়িক সময়ের জন্য কিছুটা নিবারণ হলো। আবারও ক্ষুধা লাগলে পানিটা খেতে পারবে বলে রিফাতকে আর বোতলটা ফিরিয়ে না দিয়ে নিজের কাছে রেখে দিল। রিফাত মায়াদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিতেই সে হঠাৎ পান খাওয়ার অফার করলো তাদের। খালি পেটে মায়া পান খেতে রাজি হলো না। তারপর আবার মনে মনে জেদ কাজ করছিল রিদ খানের বাসার কিছু খাবে না বলে। তাই রিদ পান খেতে রাজি না হলেও জুই রিফাতের কথায় রাজি হলো পান খেতে। মূলত এই অনুষ্ঠানে মিষ্টি পানের আয়োজন করা হয়েছে। জুইকে নিয়ে রিফাত সেদিকেই গেল, আর যাওয়ার সময় মায়াকে বলে গেল এখান থেকে অন্য কোথাও না যেতে, ওরা দ্রুত চলে আসবে। মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিল ওদের, ওরা চলে গেল। মায়া একাই বসে রইল পুকুর ঘাটে বেশ কিছুক্ষণ। কি ম্যাডাম, সারা বছরই কি আপনার পেট খারাপ থাকে নাকি? মায়া পরিচিত কণ্ঠের কথা শুনে চমকে উপর দিকে তাকাতেই দেখতে পেল রিদ খানকে। দ্রুততার সঙ্গে মায়া বসা থেকে উঠে দাঁড়িয়ে রিদের দিকে চোখ রাখতেই দেখলো রিদ পিওর সাদা পাঞ্জাবি পায়জামা পরে দাঁড়িয়ে মায়ার সামনে। পাঞ্জাবির হাতা দুটো টেনে ভাঁজ করা কুইন অবধি, বাম হাতে ঘড়ি, তো দু হাতের বড় বড় পশমগুলো ঘামে ভিজে লেপ্টে আছে হাতের ভাঁজে। মায়া রিদের অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতে প্রথমে ভড়কে গেলেও এবার বেশ ইতস্তত বোধ করলো। যখন মায়া তার পেট খারাপ হওয়া নিয়ে কথা বলছে তখন লজ্জায় মায়ার মাথাটা নুইয়ে আসলো। তবে আশ্চর্যের বিষয় হলো এই লোকটা কিভাবে জানলো তার পেট খারাপের কথাটা? এটা তো জানার কথা না রিদের। আমি জুইকে ছাড়া অন্য কাউকে বলিনি এই কথাটা। তাহলে জুই নিশ্চয়ই আমার কথাটা এই লোককে বলতে যাবে না। তাহলে এই লোক জানলো কিভাবে? মায়ার অন্যমনস্কর মধ্য দিয়ে হঠাৎ অনুভব করলো রিদ খান মায়ার পায়ের কাছে নুইয়ে হাত দিচ্ছে। মায়া চমকে উঠে দ্রুত এক কদম পিছিয়ে যেতেই বুঝলো উনি আসলে নুইয়ে মায়ার পায়ের কাছ থেকে রিফাতের দেওয়া পানির বোতলটা হাতে নিচ্ছে। বোতলটা হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অর্ধেক খাওয়া পানির বোতলটার দিকে। তারপর মায়াকে উদ্দেশ্য করে বলল, কি ম্যাডাম, শুক্রিয়া আদায় করেছিলেন আপনি? আমার পরিচিত নন এজন্য? লোকটার কথাই এবার মায়া চোখ তুলে তাকায়। লোকটা আগেও একবার বলেছিল ওনার পরিচিত নয় বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে, কিন্তু কেন? আমরা পরিচিত হলে কি এমন হতোই বা? এজন্য মায়া পাল্টা প্রশ্নে রিদ খানকে করে ফেললো। পরে বলল, না করেনি, কিন্তু এর জন্য শুকরিয়া আদায় করার কি আছে? রিদ বোতল থেকে দৃষ্টি সরিয়ে তাকালো মায়ার দিকে। বাম হাতে বোতলটা চেপে ডান হাত চালান করলো ওনার পুরুষালী চুলের মাঝে। দৃষ্টিতে তীক্ষ্ণতা বজায় রেখে সোজা সাপটা উত্তরে বলল, এই যে আপনি ভালো আছেন, প্রেমিকের সঙ্গে বসে আড্ডা দিতে পারছেন,
তার পানি পান করতে পারছেন বিনা বাধায়, এজন্য অন্তত আপনার শুকরিয়া আদায় করা দরকার। কারণ আপনি আমার কেউ হলে এতক্ষণে আপনার প্রেমিকের হাত আর আপনার মুখের নকশা দুটোই মানচিত্র হয়ে যেত। হৃদ কথাগুলো শেষ করেই ঢিল মেরে বোতলটা পুকুরের পানিতে ফেলে দিল। আর মায়া লোকটা শান্ত কণ্ঠের হুমকিতে গা শীতল হয়ে আসলো। আজব লোকের পাল্লায় পড়েছি তো, সব সময় আমাকে এমন গুন্ডামি করে হুমকি দেয় কেন? হ্যাঁ, তার সাথে কিসের এত শত্রুতা আমার? এই নিয়ে চতুর্থবারের মতো দেখা আমাদের। প্রতিবারই এমন হুমকি ধামকি দিয়ে আমায় অপমান করেছেন লোকটা। আজ ওনার বাসায় এসেছি মেহমান হয়ে, আজ অন্তত একটু ভালো ব্যবহার করা যেত আমার সাথে, অথচ তার কোনো পরিবর্তনই নেই। মায়া জড়ানো গলায় বলল। হুমকি দিচ্ছেন? হুম, সত্যিটা বলছি। মায়ার অবস্থা দেখে বোঝা যাচ্ছে এবার বেশ জড়তা কাজ করলো তার মাঝে। শীতল হয়ে আসলো তার ভিতর। কি জন্য লোকটা তাকে অকারণে অপমানিত করে বেড়ায় তাও জানে না। তবে নেতা সাহেব যে সুবিধার মানুষ না, তার কথাবার্তায় অবগত হয়ে গেল। এখন লোকটার সাথে কথা বাড়ানো মানেই নিজের ইজ্জতের আরও এক দফা ফালুদা বানানো। বলা তো যায় না, কখন না জানি রেগে তার ফেভারিট ডায়ালগ বলে ওঠে, আউট। অন্যের বাড়িতে এসে যদি তার বাড়ির থেকে বেরিয়ে যেতে বলে, এর থেকে অপমান দুনিয়াতে মায়ার জন্য দ্বিতীয় কিছু হবে না বলে মনে হলো। এজন্য নিজের ইজ্জত বাঁচাতে লোকটার সাথে আর কথা বাড়াতে চাইলো না। সে যা বলে তাই ঠিক। উনি যদি রিফাত ভাইকে আমার বয়ফ্রেন্ড ভাবে তাহলে সেটাই ঠিক, ওনার ভুল ভাঙানোর দরকার নেই, বরং ভালোই ভালোই তার সামনে থেকে কেটে পড়াই উচিত মনে করি। মায়া ভাষা ভাষা চোখে হৃদের দিকে তাকিয়ে মিহির স্বরে বলল। আমি বরং যাই, আমার ভাইয়া অপেক্ষা করছে। মায়ার কথায় তেমন কিছু বলল না হৃদ, বরং কপাল কুঁচকে মায়ার চোখের দিকে তাকিয়ে রইল। লোকটার হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়া বেশ ইতস্তত বোধ করলো। এইভাবে মায়ার চোখে তাকিয়ে কি দেখছে তাও বুঝতে না পেরে দৃষ্টি নত করলো মায়া। হালকা নড়ে চড়ে এদিক সেদিক দৃষ্টি ঘুরিয়ে বলল। আমি যাই। তৎক্ষণাৎ লোকটার গম্ভীর কণ্ঠ আসলো আমার কানে। লুক অ্যাট মি। চমকে মায়ার দিকে তাকালো। হৃদের কথা মানে বুঝতে না পেরে অবুঝ গলায় বলল। জি। তোমার চোখের ওইটা কি? মায়া হৃদের কথায় তৎক্ষণাৎ হাত গেল চোখে। ভাবলো হয়তো কিছু চোখের উপর পড়েছে, এজন্য হৃদ বলছে চোখে কি। মায়া নিজের চোখের উপর আলতো হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো। কোনটা? মায়ার কথায় হৃদ উত্তর না করে চুপ করে রইল। তবে হৃদের তীক্ষ্ণ দৃষ্টি তখনও মায়ার ডান চোখের ভিতরে। হৃদের তীক্ষ্ণ দৃষ্টি অদ্ভুত ঠেকলো মায়ার কাছে। মায়া লোকটার দৃষ্টির মাঝে আবারও চোখে হাত বুলিয়ে একই প্রশ্ন করে বলল। কোনটা? আউট। মায়া বেশ চমকে উঠল। আউট মানে? এবার আমি কি করেছি? হঠাৎ কি হলো ওনার? মায়া অবাক হয়ে বলল। মানে? আই সেইড আউট অফ মাই হোম। হৃদ এবার বেশ কিছুটা জোরেই হুঙ্কার ছাড়লো মায়ার উদ্দেশ্যে। হৃদের হঠাৎ হুঙ্কার ছাড়া কথায় মুহূর্তেই কেঁপে উঠল মায়া। অপমানের ঘোরে চোখের জল গড়ালো তৎক্ষণাৎ। অতি কষ্ট চেপে রাখার অভিজ্ঞতা নেই মায়ার, তাই বৃথা চেষ্টা করে দুহাতে মুখ চেপে ধরলো কান্না থামাতে। কিন্তু ততক্ষণে মায়ার হেঁচকি উঠে যায়। হালকা শরীর নড়ে উঠছিল মায়ার অনবরত হিচকিতে। কিন্তু তারপরও তীব্র কান্নায় জায়গায় ছেড়ে চলে যেতে পারছিল না অপমানে লজ্জিত হয়ে। মায়ার হঠাৎ কান্নায় যেন রাগটা আরো বাড়লো হৃদের, তাই দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে মায়ার উদ্দেশ্যে শুধালো। বেয়াদব। হৃদ কথাটা বলে আর দাঁড়ালোও না। যে পথ এসেছিল সেই পথ ধরে ততক্ষণে চলেও গেল তীর তীর মেজাজে। এই লোকটা যত রাগ সব কেন আমার জন্য হয় তাও জানি না, আর এখনই বা কেন হঠাৎ করে আমার উপর রেগে গেল তাও বুঝলাম না। অপমানের ঘোরে ততক্ষণে মায়ার কান্নার বেগটা না চাইতেও যেন আরো বেড়ে গেল। আমি কিছু না করেও লোকটার কাছ থেকে বেয়াদব ট্যাগ পেলাম, অথচ লোকটা বারবার আমাকে অপমান করেও তিনি আদব কায়দার মানুষ, আর আমি বেয়াদব। সেদিন প্রচন্ড অপমানে অপমানিত হয়ে রিফাতকে নিয়ে ফিরেছিল বাসায়। মায়ার সঙ্গে অবশ্য জুঁই ছিল। আরিফ মায়াদের সাথে আসতে পারেনি, কারণ কোচিংয়ের স্যাররা নাকি কি আলোচনা সভা করবে হৃদ খানের পরিবারের সাথে। এই জন্যে আরিফ সেদিন বেশ রাতে ফিরেছিল সেখান থেকে। কিন্তু মায়ার কান্নাকাটি দেখে রিফাতকে দিয়ে জুঁইকে তখনই পাঠিয়ে দিয়েছিল বাসায় মায়ার সাথে। মায়ার হঠাৎ কান্নার কারণটা অবশ্য জানতে চেয়েছিল সবাই। উত্তরে মায়া শুধু পেটে ব্যথার কারণ বলে চালিয়ে দিয়েছিল। তখন হৃদ খানের দাদাবাড়ি থেকে আসার সময় মায়া হৃদ খানকে আর কোথাও দেখেনি। ইভেন এখনো তার সাথে মায়ার দেখা হয় না। সেদিনের অপমানের কথা মায়া ভোলেনি, এজন্য অদৃশ্য অপছন্দের দেওয়াল তৈরি হয়েছে হৃদ খান
প্রতি মায়ার। বলতে গেলে প্রচন্ড অপছন্দের অনীহার মানুষ হৃদ খান মায়ার জীবনে, এজন্য তাকে ঘিরে আজকাল মায়ার মধ্যে তিক্ততায় কাজ করে। তাছাড়া সেদিনের পর থেকে হৃদ খানের সাথে মায়ার দেখা হয় না 14 দিন। হৃদের বাড়ি থেকে আসার একদিন পরেই হৃদকে মায়াদের কলেজে গাড়ি নিয়ে ঢুকতে দেখেছিল মায়া। কি কাজে এসেছিল মায়া যদিও জানে না, তবে চলে যাওয়ার সময় প্রিন্সিপাল স্যারকে দেখেছিল সাথে। মায়াকে অবশ্য দেখেনি, কারণ মায়ার ক্লাসে ছিল। তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় বারান্দায় বান্ধবীদের সাথে দাঁড়িয়েছিল বলে হৃদকে দেখতে পেরেছিল মায়া। তবে হৃদকে দেখে মায়া নিজেকে যতটা পারত আড়াল করে রেখেছিল, কারণ মায়ার ছোট মনে বেশ অনীহা জং ধরেছিল হৃদ খানের জন্য। বিশেষ করে লাস্ট যখন হৃদের বাড়ি থেকে মায়াকে অপমান করে বেরিয়ে যেতে বলল তখন থেকেই। এরপর থেকে হৃদ খানকে নিয়ে আর ভাবতে বসেনি মায়া। তবে এসবের মধ্যেও মায়ার অচেনার স্বামী খোঁজ করছিল মায়া। দুর্ভাগ্যবশত তার খোঁজ আজও পেল না, কারণ হাফিজ সাহেবের নাম্বার এখনো বন্ধ পাচ্ছিল মায়া। তাই হতাশায় আজকাল হাফিজ সাহেবও কল করা কমিয়ে দিল। বলতে গেলে একেবারে কল করা হয় না তাকে। তবে মনে মনে ঠিক করলো এবার বাড়িতে গেলে বান্ধবীদের নিয়ে আবারও যাবে নরসিংদী হাফিজ সাহেবের বাড়িতে।